গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের 4তম অংশ। মানুষের জীবনে অতি অনাকাঙ্ক্ষিত জিনিস বা ঘটনাগুলো মানুষ কখনো সহজে মানতে পারে না। আর তার ফলস্বরূপ দেখা যায় সবটা ঘেটে ঘ হয়ে গেছে। ঠিক তেমনই হলো সৌদাগর বাড়ির ঘটনা। নীরু নামের মেয়েটিকে দেখে পরিস্থিতি কেমন থমকে গেল। নীরু মেয়েটিকে সৌদাগর বাড়ির প্রত্যেকেই চেনে। মেয়েটা তুহিনের ক্লাসমেট ছিল। দু একবার হয়তো এসেছিল বাড়িতে। কারো তেমন একটা সন্দেহ হয়নি তখন। কিন্তু কে জানতো এই মেয়ে এমন একটা পরিস্থিতির কারণ হবে। সবটা যখন প্রায় থমকে রইল, অনাকাঙ্ক্ষিত ঘটনায় অস্বাভাবিক কাজটা করে বসল বনফুল। সে সোফা থেকে উঠে ধাম করে জড়িয়ে ধরল তুহিনকে। বিস্ফোরণের উপর বিস্ফোরণ যেন ঘটে যাচ্ছে ঘরটায়। সবাই কেবল থবনে দেখে গেল। বনফুল তুহিনকে পাগলের মতন জাপটে ধরে অনবরত প্রলাপ বকা শুরু করল। তুমি দুষ্টুমি করছো তাই না? তুমি মজা করছো। নীরু আপুকে নিয়ে মজা করছো কেন? তুমি তো আমার। সবাই জানে তুমি আমার। তুহিনও বোধ হয় কিছুটা থতমত খেয়ে গেল। বনফুলকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো বনফুল। আর তাছাড়া মজা করার কি আছে? আজকে ভালো একটা দিন, তাই ভাবলাম সবাইকে একটু সারপ্রাইজ দেই। এভাবে ধরে আছো কেন বনফুল? ছাড়ো, আমি বিরক্ত হচ্ছি। তুহিন মেয়েটার বাহু ধরে বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা শক্ত হয়ে কেমন লেপ্টে রইল তুহিনের শরীরের সাথে। ভাব এমন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মানুষটা। চিত্রা এলো এবার, বনফুলকে টেনে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ফলাফল শূন্য। ততক্ষণে বনফুলের মা ও বাহারও ছুটে এসেছে খবর পেয়ে। চেরি গিয়ে ডেকে এনেছে। আয়েশা খাতুন নিজের মেয়ের এমন নির্লজ্জতায় মাথা নত করে ফেললেন। শক্ত কণ্ঠে মেয়েকে ডাকলেন, বনফুল, চলে আয়। করছিস কি? ছি। মেয়েটা তবুও এক চুল নড়ল না। বরং আরেকটু ঘনিষ্ঠ হয়ে বিড়বিড় করে বলল, না আম্মু, ও আমার, ও আমার। আমি দিব না ওকে। নিয়ে যাবে তো ওরে। আমি দিব না, আম্মু। চিত্রা ভাইয়ের দিকে তাকালো। অসহায় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এটা কি সত্যিই ভাইজান? তুহিন উপরনিচ মাথা নাড়ালো। নীরুর হাতটা শক্ত করে ধরে বলল, সত্যি বলেই তো আজ এনেছিলাম ওরে। কিন্তু বনফুল এসব কি করছে? ছাড়ো বনফুল। বনফুলের মতন ঠান্ডা মেয়েটা কেমন চঞ্চল হয়ে উঠল। তুহিনকে ছেড়ে চিত্রার হাত ধরল। মেয়েটার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কিরে চিতাবাঘ, তোর ভাই কেমন করছে দেখেছিস? তুই তো জানিস। জানিস না বল উনি আমার কাছে কি? তাহলে উনি এসব বলছে কেন আজ? তুই তুই কিছু বলবি না? কিরে বলছিস না কেন? বনফুলের শ্যামলা মুখশ্রী ততক্ষণে কেঁদে কেটে বাজে অবস্থা। পরিবেশ কেমন বিশৃঙ্খল হয়ে গেল। মুনিয়া বেগমও এলেন। বনফুলের বাহু এক হাতে জড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বললেন, মা, তুমি এমন করছো কেন? কি সমস্যা? বলো। এমন করো না, মানুষ খারাপ বলবে তো। বনফুল কেঁদে কেটে একাকার হলো। আবার তুহিনকে জাপটে ধরতে গেলে বেশ শব্দ করে একটা চড় পড়ে তার গালে। মুহূর্তেই হইচইয়ে পরিপূর্ণ পরিবেশটা আবার চরম গম্ভীরতায় নিমজ্জিত হলো। সুখের খামে কেমন করে যেন দুমুঠো বিষাদ নিয়ে এলো গোপন করে। যে বিষাদ হঠাৎ করেই বদলে দিতে যাচ্ছে কতগুলো সুন্দর সম্পর্কের চিত্র। বনফুল হতভম্ব চোখে চড় দেওয়া মানুষটার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় মাঝে খোদাই করা গভীর বিশ্বাসে কে যেন তাচ্ছিল্যের আঁচড় কেটে গেল। কে যেন বনফুলকে শুনিয়ে গেল ভাগ্যের নির্মমতার গল্প। বনফুল নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল তার চির পরিচিত তুহিন ভাইয়ের অপরিচিত মুখমণ্ডলের দিকে। সদা কোমল মুখশ্রী আজ কেমন হিংস্র। কেমন বিরক্ত চুইয়ে পড়ছে তার শরীর ভেদ করে। এই তুহিনকে তো বনফুল চেনে না। এই তুহিন বড্ড অচেনা, বড্ড অপরিচিত। বনফুলের গায়ে হাত তুলতে পারে এমন তুহিনকে তো বনফুল কখনো চেনেনি।
তবে আজে কেমন অপরিচিত দুঃখ এঁকে গেল পরিচিত মুখ। গম্ভীর এই পরিবেশে ভয়ঙ্কর আর্তনাদ করল চিত্রা। অসম্ভব সম্মান করা বড় ভাইয়ের বুকে আনমনেই সে ধাক্কা দিল। বেশ জোরে চিৎকার দিয়ে বলল, ভাইজান, তুমি বনফুলকে মারলে। তখনও কারো বিশ্বাস হচ্ছিল না তুহিন নামক ছেলেটা এত নির্মম হতে পারে, এত পাষাণ হতে পারে। বোনের চিৎকার স্তম্ভিত ফিরে পেল ভাই। ফ্যালফ্যাল নয়নে বনফুলের দিকে তাকালো। অপরাধবোধ তখন তার শিরায় শিরায় শুরু করল আন্দোলন। সে কেমন করে এত নিষ্ঠুর হলো? অষ্টাদশীরা ভালোবেসে না হয় একটু অবুঝ হয় তাই বলে সেও নিজের বিবেক বুদ্ধি হারিয়ে অষ্টাদশীর আবেগে গভীর ক্ষত করবে? তেমন ছেলে তো সে ছিল না। ঠিক এই মুহূর্তের অনাকাঙ্ক্ষিত চড়টা কেবল বনফুল না, আয়েশা খাতুনের সম্মানের গায়েও যেন খুব গোপনে আঁচড় কেটেছে, যার ফলস্বরূপ ঠান্ডা আয়েশা খাতুন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ছুটে গিয়ে এলোপাথারি হাত চালান মেয়ের মুখে, পিঠে। বনফুল এখন নিশ্চুপ, নিস্তব্ধ। যেন চির পরিচিত চঞ্চলতারা মুখ ফিরিয়ে নিয়েছে। কথা বলা অঙ্গগুলো গভীর আলস্যে লুকিয়ে গেছে কোন এক সীমানায়। বাক্যগুলো দলবল নিয়ে হয়তো হারিয়ে গেছে দিগন্তে। তারা আর বনফুলের কণ্ঠ খসে বের হবে না। তারা আর সুর তুলে জানান দিবে না আবেগ অনুভূতির। বাহার আগলে দাঁড়ালো বোনকে। বনফুল তখনও চুপ। সকল ভাষা হারিয়ে মেয়েটা যেন নিঃস্ব। বাহার মায়ের হাতটা নিজের বিশাল হাতের মুঠোয় নিল, সাবধানী কণ্ঠে বলল, মা থামো, ওর লাগছে। লাগুক ওর, লাগুক। এমন মেয়ে আমি পেটে ধরেছিলাম? এমন মেয়ে, যে মেয়ে কিনা আমার সম্মান মাটিতে পিষে দিয়েছে? আয়েশা খাতুনের রাগান্বিত কণ্ঠের নিচে কেমন যেন চাপা অভিমান। মেয়ের ধ্বংসাত্মক রূপ মানতে না পারার ভাষাগুলোই অভিমান হয়ে জমে গিয়েছে বোধ হয়। বাহার অভিজ্ঞ ব্যক্তির মতন মায়ের জ্বলন্ত কথার বিপরীতে উত্তর দিল, সম্মান নিয়ে ভাবছ আম্মা? ব্যথা নিয়ে ভাবছ না? তোমার বনফুল ভেঙে পড়েছে, তাকে আর ভেঙো না। তাকে যে তুলতে হবে, বাঁচাতে হবে। এই মুহূর্তে সম্মান আমাদের জরুরি না। মরে যাক ও, মরে যাক। আমি চাই না এমন মেয়ে। মরে গিয়েছে ও, আম্মা। মরে গিয়েছে। এবার এখান থেকে চলো। আয়েশা খাতুন দুই হাত জোর করে তুহিনের সামনে দাঁড়ালো। চোখ মুখ তার হুট করে ভীষণ শক্ত হয়ে উঠল। কণ্ঠ চওড়া করে তুহিন ও বাকিদের উদ্দেশ্যে বলল, আমার মেয়ে ছোট, ভুল করেছে। ক্ষমা করবেন। আশা রাখি, এই ভুল আর কখনো নতুনত্ব লাভ করবে না। ও তোমার মুখ দর্শন করবেন না, বাবা। আমি কথা দিলাম। মুনিয়া বেগম এগিয়ে এলেন। মাথা নাড়িয়ে বললেন, ছি ছি ভাবি, ছোট মানুষ ভুল করেছে এসব বলছেন কেন? বরং আমরা দুঃখিত তুহিনের আচরণে। আয়েশা খাতুন আর কথা বললেন না। তুহিনের খুব ইচ্ছে হলো একটু ক্ষমা চাইতে, বনফুলের ভেঙে আসা মুখশ্রীতে হাত বুলিয়ে চির শান্তি দিতে, কিন্তু সে পারল না। সত্যিই সে কখনো বনফুলকে ভালোবাসেনি, তবে মেয়েটার ভালো চেয়েছে সব সময়। আজ সে নিজেই বড্ড কঠিন আচরণ করে ফেলেছে মেয়েটার প্রতি, অথচ সে তো এমন না। আয়েশা খাতুন আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়ের হাত টানতে টানতে চলে গেল ফ্ল্যাটের বাহিরে। চলে গেল বাহারও। পেছনে রেখে গেল আরেক অষ্টাদশীর আবেগ। সৌদাগর বাড়ি নিশ্চুপ, অথচ কোলাহল চারপাশে। সামনের সেই পরিচিত বেশ পুরনো ছোট বাড়িটা থেকে ভেসে আসছে কেমন চিৎকার। ভেঙে যাওয়া মেয়েটা কাঁদছে। অসহায় সেই কান্নার স্বর। চিত্রা তার রুমের বারান্দা দিয়ে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে। অসহায় তার দৃষ্টি। এমন ভেঙে যাওয়া দৃশ্য সে নিজ চোখে দেখল, অথচ জোড়া দেওয়ার ক্ষমতা তার নেই। এখন হয়তো বনফুল নামের ফুলের মতন মেয়েটা আর বারান্দা দিয়ে চিতাবাঘ বলে ডাকবে না। ফুল যে আজ চরম আঘাতে মূর্ছা গেছে। তুহিন নামক মানুষটা কোমল ফুলকে পিষে ফেলেছে পায়ের আঘাতে। এই ভয়ঙ্কর যন্ত্রণা সামলে উঠতে পারবে মেয়েটা? মেয়েটার উড়তে পারার ডানাগুলো আজ যেন কেউ ভেঙে ফেলেছে। আর উড়তে পারবে মেয়েটা? সন্ধ্যা হয়ে আসে।
চির পরিচিত অলিগলি আজ নিশ্চুপ হয়ে রইল। পাশের বাড়ির ছাদ থেকে অষ্টাদশীর খিলখিল হাসি ভেসে এলো না, চিলেকোঠা থেকে ভেসে এলো না গিটারের সুর। চিত্রা তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে চোখ মেলে অনাকাঙ্ক্ষিত গাড়ির সুরে। বারান্দায় গ্রিলে হেলে থাকা মাথাটা নাড়িয়ে তাকায় পথ পানে। বাহার ভাইদের রংচটা বাড়ির কোল ঘষে চলে যায় গাড়ি তার রঙিন বাতি মেলে। অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর শব্দে চিত্রার বুক কাঁপে। চিত্রার হৃদকম্পন আরেকটু বাড়িয়ে দিতে দৃষ্টিতে পড়ে বাহার ভাইদের কাঠের দরজায় বিরাট তালাখানি। ঘড়ির কাটা শব্দ তুলে জানান দেয় রাত প্রায় মধ্য। এত রাতে বাড়িটা খালি করে হসপিটালে কেন গেছে মানুষগুলো? অপ্রত্যাশিত ভাবনায় বুক কাঁপে চিত্রার। মেয়েটা ভুল করে বসেনি তো? চল রাস্তায় সাজি ট্রামলাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর! তুই থার্মোমিটারে মাপলে। হলুদ রাঙা বাতিগুলো দাঁড়িয়ে আছে রাস্তার কোণ ঘেঁষে। যেন প্রেমিকের হাত ধরে দাঁড়িয়ে থাকা রূপসী প্রেমিকা। চলন্ত গাড়িটাই বাজছে গানখানা। চিত্রার চিত্ত উত্তেজিত, দৃষ্টি তার গাড়ির বাহিরের ঘোলা কাছে। গাড়ি চালাচ্ছে তুহিন। গাড়িতে অবস্থিত তার মা, বাবা, ওহি আপা, চাঁদনি আপা। পেছনের গাড়িতে পরিবারের বাকি সদস্যরা। এখন রাত 3:30। তাদের গন্তব্য কুমিল্লা। ঢাকা থেকে এত রাতে কুমিল্লা যাওয়ার কারণ অবশ্যই ভয়াবহ। চিত্রার দাদির অবস্থা শোচনীয়। হয়তো আজ রাতটুকুও সময় নেই বৃদ্ধার হাতে। সংসারের সকলকে দেখার বড্ড ইচ্ছে। তাই এই রাতকে উপেক্ষা করেই সকলে ছুটে যাচ্ছে সেখানে। মৃত্যুর আগে একটা বার মানুষটাকে দেখতে পারলেই সবার শান্তি। না হয় চিরকাল একটা আফসোস থেকে যাবে। চিত্রা ঘাড় ঘুরিয়ে সকলের দিকে খুব সাবধানে দৃষ্টি রাখল। একমাত্র তুহিন ভাই ছাড়া সকলেই ঘুমে। অবশ্য সকলকেই কাঁচা ঘুম থেকে জাগিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তাই হয়তো কারোই ঘুম কাটেনি। কেবল ঘুম নেই চিত্রার চোখে। বাহার ভাইদের বাড়ির কোল ঘেঁষে খসে পড়া বিধ্বস্তার গল্প তাকে শান্ত থাকতে দিচ্ছে না। তাড়াহুড়ায় সে কাউকে বলতেও পারেনি কিছুক্ষণ আগে যে বাহার ভাইদের বাড়ি থেকে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে। বলার আগেই তো গ্রামের বাড়ি থেকে কল এলো, সকলে ব্যস্ত হয়ে পড়ল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক এমন সময় চিত্রা চেয়েও আর বলতে পারেনি। তবে বিল্ডিং থেকে বেরিয়ে সে আবার ভালো করে বাহার ভাইদের ঘরটা দেখেছে। গেইটে বড় তালা তখনও ঝুলছিল। তার মানে এই বাড়িটার সাথেও খুব খারাপ কিছু একটা হয়েছে। অথচ চিত্রা কি করবে বুঝতেই পারছে না। দাদিও তারপর না। দাদিকেও দেখতে যাওয়া উচিত। আবার বনফুলের সাথেও তার আত্মার সম্পর্ক। অথচ মূল্য দেওয়ার বেলায় আত্মার সম্পর্কের আগে রক্তের সম্পর্ক মূল্য পেল। চিত্রার দমবন্ধ লাগছে। গাড়ির কাঁচটা খুলে দিলে সে একটু বোধহয় শ্বাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু সে তুহিনের সাথে কথা বলছে না। কিভাবে জানাবে তার মনের আকুতি? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তার সেকেন্ড কয়েক পরেই চিত্রার পাশের জানালাটা খানিক খুলে গেল। বাহিরের উন্মাদ বাতাস ছুঁয়ে দিল চিত্রার চোখ মুখ। এতক্ষণের বুক ভারটা যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। চিত্রা আর চোখে ভাইয়ের পানে তাকালো। তুহিনের দৃষ্টি সামনের ঘুমিয়ে থাকা আধার রাস্তায়। চিত্রার খুব ইচ্ছে হলো ভাইজানকে মনের অস্থিরতা জানাতে, কিন্তু পরক্ষণেই বিকেলের কথা মনে পড়ে সেই ইচ্ছে পথেই মারা গেল। যে মেয়েটা পাগলের মতন ভালোবেসেছে বলে ভাইজান তাকে এতগুলো মানুষের সামনে চর দিতে দ্বিধাবোধ করেনি, সে মেয়েটার ভয়ানক খবরও হয়তো তার ভাইকে বিচলিত করতে পারবে না। চিত্রা জানালার বাহিরে দৃষ্টি দিল। হুট করেই মনে হলো বনফুলের ফোনে একটা কল করে দেখা যাক রিসিভ হয় কিনা। যেমন ভাবনা তেমন কাজ। মুহূর্তেই তার হাতের পার্সটা থেকে ফোন বের করল। ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। তার মনের অস্থিরতার মাঝে দুমুঠো তাচ্ছিল্য ছুড়ে দিয়ে ফোনের অপর পাশ থেকে মহিলা কণ্ঠটি বলে উঠল, আপনার কলটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চিত্রার মন ছোট হয়ে এলো। বিপদ যখন আসে তখন চারদিক থেকে একসাথেই আসে।
আরও 7-5 ভাবতে ভাবতে চিত্রার চোখ নিভে এলো নিদ্রায়। অতঃপর সে তলিয়ে গেল গভীর ঘুমে। দীর্ঘ অনেকটা পথ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নিবিড় ছোট শহরটা এসে গাড়ি থামে চিত্রাদের। বিশাল প্রাচীর ঘেরা বাড়িটাই লাল ইটের সৌন্দর্য। পুরনো হওয়ায় কিছুটা রং তামাটে হয়েছে। পুরনো পুরনো একটা সাজ তার আদল জুড়ে। বিশাল লোহার গেট পার হয়েই বাড়িটা। বিশাল এক জার্নির পর মানুষগুলো ক্লান্ত। গাড়ি থামতেই সকলে বেরিয়ে এলো গাড়ি ছেড়ে। বাড়ির কাজের লোকগুলো ছুটে এসে ব্যাগগুলো নামিয়ে ফেলল গাড়ি থেকে। সকলেই ব্যস্ত পায়ে ছুটে গেল বাড়ির ভিতর। শুনশান নীরবতায় বাড়িটা আচ্ছন্ন। সকলে বাড়ির ভেতর ঢুকতেই হতভম্ব। কারণ গতকাল রাতে বৃদ্ধার যে অবস্থার কথা শুনে তারা ছুটে এসেছিল তার এক ফোঁটা চিহ্নও বৃদ্ধার মাঝে নেই। সৌদাগর গিন্নি পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে আছে। কারুকাজ সংবলিত সোফা খানায় সাদা চামড়ার 70 ঊর্ধ্ব নারীও কেমন উজ্জ্বল লাভা ছড়াচ্ছে। সৌদাগর বাড়ির 3 ছেলেই ছুটে এলেন নিজেদের মায়ের কাছে। আনোয়ারা সৌদাগর ছেলেদের পানে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, আমি মরিনি, এত সহজে বোধহয় মরব না। কেবল তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছিলাম যে তোমাদের মা জীবিত, তাই এ পথ অবলম্বন করা। আফজাল সৌদাগর, নুরুল সৌদাগর ও আমজাদ সহ বাকিরাও অবাক হল। আনোয়ারা সৌদাগর খুব কঠোর আর চতুর একজন মানুষ, তাই বলে নিজের শরীর নিয়ে এত বড় কথাটা যে বলতে পারে কেউ ভাবেইনি। নুরুল সৌদাগর কপাল কুঁচকে ফেললেন মায়ের এহেন হেয়ালিতে। বেশ বিরক্ত হয়েই বললেন, আপনি তো শহরে চলে গেলেই পারতেন আম্মা। আমাদের সকলেরই ব্যস্ততা রেখে ছুটে এসেছি আপনার গুরুতর অবস্থার কথা শুনে। আর আপনি কিনা ঠাট্টা করছেন। নুরু, তুই কি আমার জীবিত চেহারা দেখে অসন্তোষ প্রকাশ করছিস? কালকের বলা মিথ্যাটা সত্যি হলেই কি খুশি হতিস নাকি? মায়ের শক্ত কণ্ঠের দাপটে থেমে গেলেন নুরুল সৌদাগর। বাড়ির বউরা এগিয়ে গিয়ে শাশুড়ির হালচাল জিজ্ঞেস করল। নাতি নাতনিরাও দাদিকে নিয়ে হইচই করল, কেবল এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ রইল। দাদির সাথে বরাবরই তার ভাব তেমন বেশি না। দাদি সবসময় সবাইকে কঠিন কঠিন কথা বলেন, যা চিত্রার অপছন্দ। আর সেই অপছন্দই দুজনের মাঝে একটা দেয়াল তৈরি করেছে। আনোয়ারা সৌদাগর সকলের সাথে ভাব বিনিময় করে সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিলেন। বাড়িতে রুম অনেকগুলো থাকা সত্ত্বেও সবসময় গ্রামে এলে চিত্রারা 4 বোন এক রুমে থাকে। আজও ব্যতিক্রম হয়নি। চিত্রা, চাঁদনি, চেরি, ওহি একটা রুমেই উঠল। এত মানুষ একসাথে বিধায় একটা অনুষ্ঠান ভাব দেখা দিল এতদিনের ঝিমিয়ে থাকা বাড়িটাই। সকলে ফ্রেশ হয়ে আবার বিশ্রাম করতে চলে গেল। কেবল ঘুম নেই চিত্রার চোখে। বিরাট ঝড়ের আশঙ্কায় তার বুক যেন কেমন করে কাঁপছে। বাড়ির সাথে লাগোয়া এক রাজকীয় পুকুর ঘাট রয়েছে। ঘাটের একটা সুন্দর নামও রয়েছে, নীলকণ্ঠ ঘাট। পুকুরের পানিগুলো বিশেষ কোনো কারণবশত নীলচে রঙের, এবং সেই কারণেই ঘাটের নাম নীলকণ্ঠ ঘাট। এই ঘাটের পশ্চিম দিকে বিশাল সর্ষে ক্ষেত। জায়গাটা নিরিবিলি তবে সুন্দর। চিত্রার পছন্দের একটি জায়গা। ঘুম না আসাতে সে চলে এলো পুকুর পার। পাথরের তৈরি মোটা পাড়ে বসল। পা গুলো ডুবিয়ে দিয়ে আনমনে বসে আছে সে। সূর্য তখন মাথার উপরে আলো ছড়াচ্ছে, তবে গাছগাছালির জন্য সূর্যের প্রখরতা ছুঁতে পারছে না চিত্রাকে। চিত্রা হাতের মুঠোফোনটা আবার তুলে ধরল। কিছুটা দোনমনো করে কল লাগালো বনফুলের নাম্বারে। সে ভেবেছিল এবারও হয়তো কলটা যাবে না অপর পাশে। এবারও হয়তো চিত্রার মনটা তুমুল খারাপ করে অপর পাশ থেকে নারী কণ্ঠটা শোনাবে অসহায়ত্বের বাণী। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে অপর পাশ থেকে ফোনটা রিসিভ হয়। গমগমে গলায় পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ রঙ্গনা, বলো। চিত্রার বোধ হয় হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। সে হতভম্ব কণ্ঠে উচ্চারণ করল, বাহার ভাই, ভালো আছেন? ভালো আর রাখলে কই? বাহারের কথায় থেমে গেল চিত্রা। কেমন অপ্রত্যাশিত লাগছে সবটা।
ফোনের অপর পাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও চিত্রা ফোনটা নিজের কানেই ধরে রাখল। তার কর্ণে কেবল প্রতিধ্বনিত হলো একটি কথা, ভালো আর রাখলে কই। অষ্টাদশীর মনে প্রশ্নদের হামাগুড়ি, সত্যিই কি সে ভালো রাখেনি? অথচ যা ঘটেছে তা তো তার হাতের বাহিরে ছিল, তবে বাহার ভাইয়ের অভিযোগ তার উপর কেন? সে তো ভালো রাখতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল অন্যরকম। তাতে সেই বা কি করতে পারে? অথচ বাহার ভাইটা তার কথা শুনলে তো। বাহার ভাই তো নিজের অভিযোগের ছড়া শুনিয়েই বিচ্ছিন্ন হলো কল থেকে। চিত্রার অসহায়ত্বের কবিতাখানা আর পাঠ করতে দিল কই। চিত্রা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো পুকুরপাড়ের ঘাট হতে। এই গ্রামে তার মোটেও মন টিকছে না। অথচ গ্রাম তার প্রিয় একটি জায়গা। তখন দুপুরের কড়া রোদে তার শরীরে ম্লান আলো ছড়াচ্ছে। চিত্রা হেলতে দুলতে পুরনো রাজকীয় বাড়িটায় প্রবেশ করল। উঠোনের মাঝখানে বিরাট একটা বটগাছ আছে, যা মার্বেল পাথর দিয়ে খোদাই করা। চকচক করছে। দেখে বুঝাই যাচ্ছে নিয়মিত এটা পরিচর্যা করা হয়। পরিচর্যা করাটাও স্বাভাবিক। দাদি যেমন কঠোর ও পরিষ্কার মানুষ, সে অপরিষ্কার জিনিস কখনোই পছন্দ করবেন না। চিত্রা মার্বেল পাথরে খোদাই করা বসার জায়গাটাই গিয়ে বসল। মনের মাঝে আকাশপাতাল ভাবনা নিয়ে পা দুলাতে লাগল। দুপুরের রোদের মাঝে কিছু মিঠে বাতাসও এসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে তার শরীর। খারাপ লাগছে না। আবহাওয়াটা আরামদায়ক। এই আবহাওয়ায় খারাপ করে থাকা যায় না। দুপুরের সকল রোদ যেন শুষে নিয়ে যায় দুঃখ। এই, তুমি এখানে বসে আছো কেন ভরদুপুরে? দাদির গম্ভীর কণ্ঠে চিত্রার ভাবুক সত্তা কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, আসলে ঘুম আসছিল না তো, তাই আর কি। তাই আর কি ভূতের মতন এখন বসে আছো? তোমার কি ক্লান্তি টান্তি লাগে না? সারা রাত জেগে এত দূর এলে। ঘুম কি নেই? তোমাদের বাড়িতে যখনই কথা হতো তখনই তো শুনতাম তুমি কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছ, তবে এখানে ঘুমাচ্ছ না কেন? চিত্রা উত্তর দিল না বৃদ্ধার কথায়। আসলে সচরাচর এমনই হয়, আমরা যাদের পছন্দ করি না তাদের কোনো ভালো কথাও আমাদের ভালো লাগে না, আর ঠেস মারা কথা তো মনে হয় শরীর জ্বালিয়ে দেয়। কিন্তু দাদি বয়সে অনেক বড় দেখে হজম করতে হয় সে কথা। চিত্রার নীরবতার মাঝেই আনোয়ারা সৌদাগর আবার বললেন, যাও ঘরে। দেশ গ্রামে ভূতের অভাব নেই যে তোমাকে সে দায়িত্ব নিতে হবে। চুপচাপ গিয়ে ঘুমাও। চিত্রা আরো কিছু বলতো, কিন্তু থেমে গেল। দাদির সাথে কথা বলা মানেই এক কথায় দু কথা, দু কথায় তিন কথা করে কথা বাড়বে। এর চেয়ে নীরবতা শ্রেয়। চিত্রা রুমে ঢুকতেই দেখে সকলেই ঘুমে নিমজ্জিত। কেবল জেগে আছে চাঁদনি আপা। খোলা বারান্দার গ্রিল চেপে বাহিরে তাকিয়ে আছে। নাকটা লাল হয়ে আছে। নিশ্চয় কেঁদেছিল। বড় আপার আর কি কাজ? কান্না ছাড়া সে কোনো কাজই করতে পারে না যেন। চিত্রা ঘরময় পায়চারি করল। বাহার ভাই কল কেটে দিয়েছে দ্রুত, যার কারণে সে জিজ্ঞেসই করতে পারেনি যে বনফুল ঠিক আছে কিনা। অথচ তার ভেতর ভেতর চিন্তায় হাহাকার করছে। বিরক্তিতে তেতো অনুভব হচ্ছে অনুভূতি। চিত্রার পায়চারিতে চাঁদনি আপাও স্থির হয়। কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ে, এই চিতাবাঘ, এমন ঘরের মাঝে ছুটোছুটি কেন করছিস? কি সমস্যা? চিত্রা থামল। অসহায় চোখে তাকালো আপার দিকে। তার এখন ভীষণ কান্না পাচ্ছে। এমন নাস্তানাবুদ ধরনের পরিস্থিতিতে সে কখনো পড়েনি। তাই জানা নেই এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায়। তার উপর চিন্তারা পেয়ে বসেছে আহ্লাদ। এবার বোধ হয় বুক ভার করে জমেছে কান্না। চাঁদনি বোধ হয় বুঝল তার বোন কিছু নিয়ে ভীষণ টানাপোড়েনে আছে, তাই নিজেই এগিয়ে এলো বোনের কাছে। আশ্বস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার চিতাবাঘের? তার এত চিন্তা কিসের শুনি? চিত্রা এবার হামলে পড়ল এই ভরসার বক্ষস্থলে। চোখের জমিয়ে রাখা এতক্ষণের অশ্রু গঙ্গা বাঁধ ভেঙে ফেলল। অসহায় ও ক্রন্দনরত কণ্ঠে বলল, জানো আপা, কাল যখন এখান থেকে ফোন গেল,
তার কিছুক্ষণ আগেই বাহার ভাইদের বাড়ি থেকে আমি একটা অ্যাম্বুলেন্স বের হতে দেখেছিলাম। কিন্তু সেটা নিয়ে কিছু বলার আগেই দাদির এমন ঘটনার কথা শুনলাম যে পরিস্থিতি হাতের বাহিরে চলে গেল। আজ বনফুলকে কল দিলাম, ধরল বাহার ভাই। কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই ব্যস্ত ভঙ্গিতে কেটে দিল। আমার মনে হচ্ছে বিরাট গড়বড় হয়ে গেছে। আমি কি করব, আপা? চিত্রার দীর্ঘ কথায় চাঁদনির কপাল কুঁচকে এলো। চিন্তা নামক রোগটা কিছুটা সংক্রামিত। এটা একজনের মস্তিষ্ক থেকে খুব দ্রুতই আরেকজনের মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। আর সেই নীতি মোতাবেক রোগটা ছুঁয়ে ফেলল চাঁদনিকে। সে হতবিহ্বল হয়ে বলল, তুই এত বড় ঘটনা এখন বলছিস, চিত্রা? কি সর্বনাশ কাহিনী হয়ে গিয়েছে আর তুই এতক্ষণ মুখে কুলুপ এঁটেছিলিস? এটা ঠিক করিসনি। চাঁদনি আপার কথায় চিত্রার অপরাধবোধ যেন বেড়ে গেল তরতর করে। কান্নার দাপটও বাড়ল। নিস্তব্ধ কান্নারা এখন শব্দ ছুঁল। চাঁদনি দ্রুত মুখ চেপে ধরল চিত্রার। সাবধানী কণ্ঠে বলল, আস্তে আস্তে, চিতাবাঘ। ওহি, চেরি ঘুমাচ্ছে। একবার যদি দাদি জানতে পারে তুই তোর বান্ধবীর জন্য হাউমাউ করে কাঁদছিস, কি হবে ভাবতে পারিস? হইচই করিস না। হইচই করলে ঝামেলা বাড়বে। চিত্রা বহু কষ্ট করে কান্নাদের শব্দগুলো গিলে ফেলল। দুহাতে চেপে ধরল মুখ। যেন সেও চায় ঝামেলামুক্ত ভাবে একটা সমাধান। চাঁদনি চিত্রার অসহায়ত্ব দেখে ভরসা দিল। আশ্বাস দিল সে কিছু করবে। দুপুরের খাবার টেবিলে জমেছে ভিড়। সৌদাগর বাড়ির সকলে একসাথে খেতে বসেছে। এত মানুষ একসাথে বসার পরও কোনো রকমের টু শব্দ অবধি হচ্ছে না। কেবল শোনা যাচ্ছে বাসনপত্রের খুটখাট শব্দ। একসাথেই খেতে বসেছে সব। খাবার বেড়ে দিচ্ছে বাড়ির কাজের মানুষেরা। চিত্রার খাবার ঠিক যেন গলা দিয়ে নামছে না। এক চিন্তা তার ভেতরে অসহ্য যন্ত্রণা দিচ্ছে। খালি চোখে ভেসে উঠছে বনফুলের মুখটা। কি স্নিগ্ধ, সহজ সরল সেই মুখমণ্ডল। সদা হাস্যোজ্জ্বল মেয়ে সে বনফুল। আর এই বনফুলই নাকি গতকাল এমন বিরাট একটা কাজ করে বসেছে। ভালোবাসার মানুষটাকে পাবে না বলে হাউমাউ করে কেঁদেছে। বিনা কারণে লজ্জায় নুয়ে থাকা বনফুল কিনা নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার লোভে নির্লজ্জ কথা শুনেছে। মানুষ কি না করে একটু ভালোবাসার জন্য? আহারে ভালোবাসা! চিত্রার চিন্তিত মুখমণ্ডল দৃষ্টিগোচর হয় না চাঁদনির। সাথে সাথে মাথায় আসে বনফুলের ভাবনাও। অতঃপর হাজার দোনমনো নিয়ে নিজের বাবা আফজাল সৌদাগরকে শুধায়, আব্বু, আমরা বাড়ি ফিরব কবে? খাবার পাতে দীর্ঘ নীরবতার সমাপ্তি ঘটল। সকলে চোখ তুলে তাকালো বনফুলের দিকে। আনোয়ারা সৌদাগর পছন্দ করে না খাবার পাতে কেউ কথা বলুক। অথচ বোনের জন্য চাঁদনি সেই অপছন্দের কাজটাও করল। সাথে সাথেই দাদির তীক্ষ্ণ বাণও ভেসে এলো। কেন? এটা কি বাড়ি না, বটতলা? চাঁদনি থেমে গেল। দাদি যে এমন কোনো কথা বলবে তা তার আগেই জানা ছিল। তবুও ভেতর ভেতর একটু লজ্জা ও অপমানও বোধ করল। চাঁদনি আপার নতজানু মুখটা দেখে মায়া হলো চিত্রার। অতঃপর বোনের পক্ষ ধরে সে বলল, দাদি, আমি আপাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলাম। আসলে কলেজে পরীক্ষার নোটিশ দিয়েছে তো তাই। আনোয়ারা সৌদাগর কঠিন দৃষ্টিতে তাকালেন চিত্রার দিকে। তাচ্ছিল্য করে বলল, এখনো মানুষ হলে না? ব্যাস। চিত্রার ও চাঁদনির সকল সাজানো কথা মালার উপর পানি ঢেলে দিল এই মহিলা। চিত্রা বলতে পারল না তার অন্তর জলে যাওয়ার কথা। বাহিরে তুমুল বৃষ্টি। বনফুলদের ছোট তালা বাড়িটা অঝোর বৃষ্টিতে ভিজে ভিজে ক্লান্ত। বাড়ির ভেতরে আজ তত আলো জ্বলানো নেই। করুণ স্বরে কাঁদছে যেন কেউ। সময়টা রাতের দ্বিপ্রহর। ছাদ থেকে আবার ভেসে আসছে গিটারের সুর। বৃষ্টির মাঝেও বাড়ির বেপরোয়া ছেলেটা নিজের পছন্দের কাজটা করছে বোধ হয়। বাড়ির বাহিরের হলুদ বালোটা আজ বন্ধ। এই মধ্যরাত্রিরে আধারের সকল গম্ভীরতা ভেদ করে বাড়ির কলিংবেলটা বেজে উঠল। খুব ব্যস্ত গতিতে পরপর কয়েকবার বাজল।
দরজার ওপাশের মানুষটা বোধহয় বড্ড অধৈর্য। সেই শব্দে ছাদ থেকে ছুটে এলো এলোমেলো মানুষটা। আধার হাতড়ে দরজা খুলতেই আবছা এক মেয়েলি অবয়ব ভেসে এলো। বাহার সেই অবয়বকে স্বচ্ছ করার জন্য বাহিরের আলো জ্বালালো। হলুদ আলো পড়তেই সিক্ত নারী দেহখানা চোখে ভেসে উঠল। হলুদ আলোয় অষ্টাদশীর গোল মুখটা চকচক করে উঠতেই বাহার চমকালো। মেয়েটার চোখ লাল টকটকে হয়ে আছে। বাহার বিচলিত হল। মেয়েটার কপালে ব্যস্ত হয়ে হাত ছোঁয়াতেই চমকে উঠল বাহার। অবাক কণ্ঠে বলল, এই মেয়ে, এত জ্বর কেন শরীরে? আর এত রাতে কোথা থেকে এলে? তুমি না কাল গ্রামের বাড়ি গিয়েছিলে? কাঁপছ কেন রংনা? কি হয়েছে তোমার? বাহারের বিচলিত কণ্ঠের বিপরীতে অষ্টাদশী নির্বাক। তার আকাশ ছোঁয়া অসুখ যেন মুহূর্তেই ভালো হয়ে গেল। কাউকে দেখার অসুখ যে পৃথিবীর দীর্ঘতম অসুখ। জ্বর নিয়ে বাঁচা গেলেও সে অসুখ নিয়ে বাঁচা যায় আদৌ? চলবে।